আজ থেকে 5 বছর আগে এই কমণ্ডল তার স্ত্রী চাঁপারানীকে গলা টিপে খুন করেছিল এবং এই দীর্ঘ 5 বছর ধরে আইনের রথী মহারথীরা আইনের অনুপরমাণু ঘেঁটে কমণ্ডলকে দোষী সাব্যস্ত করেছেন এবং ওর ফাঁসির হুকুম দিয়েছেন। আজ কমণ্ডলের ফাঁসি। এখন সময় ভোর 3:30। কমণ্ডলকে স্নান করানো হয়েছে, তাকে নতুন ধুতি পাঞ্জাবি পরানো হয়েছে। জেলার সাহেব সস্নেহে তাকে জিজ্ঞাসা করলেন সে কি খেতে ভালোবাসে। সবাইকে চমকে দিয়ে সে বলেছে সে ভোরবেলা লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খেতে ভালোবাসে। আরে মশাই, আমি কোথায় ভাবলুম বেটার ছেলে সারা জীবন ভালো মন্দ খেতে পায়নি, নিশ্চয়ই সন্দেশ রসগোল্লা খেতে চাইবে। আমি নিজে গিয়ে বাজারে সেরা মিষ্টি দই সব কিনে আনলুম, আর বেটা বলে কিনা লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খাবে। বলুন দেখি আমি এখন পান্তা ভাত পাই কোথায়? আমি বলছিলাম কি জেলা সাহেব, ভাতে জল ঢেলে দিলেই তো পান্তা ভাত হয়ে যায়। আরে ধর মশাই, এত সহজ? ফাঁসির আসামি, আমি ওকে চিট করেছি শুনলে গভর্নমেন্ট আমায় ঢিট করে দেবে না? ও বেটা কি বিপদে ফেললো বলুন দেখি আমায়। আমি বলছিলাম কি জেলা সাহেব, পান্তা ভাত কি খাওয়াতেই হবে? আপনি কি বলেন ডাক্তার সাহেব? ফাঁসির আসামি শেষ ইচ্ছে, ওকে পান্তা ভাত না খাওয়ালে গভর্নমেন্ট আমার চাকরি খাবে। ও কি বিপদে পড়লাম বলুন তো। 25 বছর সুনামের সঙ্গে চাকরি করে শেষে কিনা পান্তা ভাতের জন্য আমার চাকরি যাবে। ওই নকল, বলুন স্যার, একবার আমার কোয়ার্টারে যাও, গিয়ে মেম সাহেবকে জিজ্ঞেস করো কাল রাত্রিরে ছোট খোকা ন্যাকার করছিল বলে ভাত খায়নি, সেই ভাতগুলো কি ফেলে দিয়েছে? আচ্ছা স্যার। আর শোনো, যাচ্ছ কোথায়? যদি বলেন হ্যাঁ ফেলে দিয়েছি, তবে তুমি পরিষ্কার বলে দিও যে বড়বাবু বলে দিয়েছেন আপনি ছেলে পুলে নিয়ে অবিলম্বে বাপের বাড়ি চলে যান, বড়বাবু চাকরি খুইয়ে 2 দিন বাদে ওইখানে গিয়েই উঠবেন। আচ্ছা স্যার। আরে শোনো, যদি বলেন না ফেলে দিইনি, জল দিয়ে রেখে দিয়েছি, তবে একটা বড় করে থ্যাংক ইউ বলে সেই ভাতগুলো একটা থালায় করে নিয়ে আসবে, সঙ্গে 4টে লঙ্কা পোড়া। আচ্ছা স্যার। আরে শোনো, যাবার সময় অফিসের টেবিলে দেখবে কিছু মিষ্টি আর 1 ভাঁড় দই আছে, ওগুলো নিয়ে মেম সাহেবকে দেবে, ছোট খোকাকে দিতে বলবে। আচ্ছা স্যার। না 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 না, শোনো শোনো, দইটা ওকে দিতে বারণ করবে, ঘোল করে রাখতে বলবে, বলবে আমি বাড়ি গিয়ে খাবো। আচ্ছা স্যার। কি হলো, দাঁড়িয়ে রইলে? না স্যার, যদি আর কিছু বলার থাকে। কিচ্ছু বলার নেই, তুমি যাও। আচ্ছা স্যার। আর শোনো, দয়া করে একটু তাড়াতাড়ি এসো। যাই হোক, অনেক কষ্ট করে জেলা সাহেব কমণ্ডলের শেষ ইচ্ছে অনুযায়ী তাকে পান্তা ভাত খাওয়ালেন। তারপর তাকে নিয়ে আসা হলো ফাঁসির মঞ্চের কাছাকাছি একটা জায়গায়। সেখানে সরকারি পুরোহিত শ্রী পঞ্চানন তর্করত্ন বিদ্যাবাগীশ বাচস্পতি তাকে গীতা পাঠ করে শোনাচ্ছেন। একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন জেলা সাহেব, ডাক্তার, 2 জন অফিসার অহিনবাবু আর কমলবাবু, 3 জন কনস্টেবল নকুল, রামসিং আর কেষ্ট একটু দূরে দাঁড়িয়ে। জেলার ঘড়ি দেখছেন। ও এই আর এক লেঠা, ঠিক 4:55 ঝোলাতে হবে, আর বাচস্পতি সেই থেকে কি যে অং বং চং করে চলেছে কে জানে। আমি বলছিলাম কি আপনি একটু তাড়া মারুন না। না ডাক্তার সাহেব, তাড়া মারাটা ঠিক হবে না বুঝলেন, মানে সরকারি পুরুত বলে। রাখো তো অহিন, সরকারি পুরুত? আরে বাবা, ঘড়ির কাঁটা তো আর সরকারি পুরুতের দিকে তাকিয়ে বসে থাকবে না, সে তো টাইম হলেই ফুরুত করে ঘুরে যাবে। ও মশাই বাচস্পতি, আপনার হলো? সালা, তখন থেকে সেই এক পোজ মারছে, হাত তুলে ইশারা করছে, হচ্ছে হচ্ছে। কমল, তোমার এদিকে সব রেডি তো? আগে হ্যাঁ স্যার। হ্যাংম্যান এসেছে তো? হ্যাঁ স্যার। সবই তো ঠিক আছে, কিন্তু বাচস্পতি কেন যে এত দেরি? ও মশাই বাচস্পতি, আপনার হলো? আপনি অত্যন্ত অর্বাচীন, দেখছেন একটা লোক পরপারে চলে যাচ্ছে, তাকে একটু ঠাকুরের নাম শোনাচ্ছি। আরে থামুন মশাই, ঠাকুরের নাম? আপনি ওর কানের গোড়ায় বিড়বিড় করে ঠাকুরের নাম শোনাচ্ছিলেন না আমায় খিস্তি করছিলেন শুনতে গেছি? বেশি কথা না বলে কাজ করুন, একদম সময় নেই। এইবার সবাই মিলে কমণ্ডলকে ফাঁসির মঞ্চের কাছে নিয়ে গেল। তার হাত দুটো পেছন দিকে বাঁধা হলো, তার সমস্ত মুখটা একটা কালো কাপড়ের মুখোশে ঢেকে দেওয়া হলো। জেলা সাহেব কমণ্ডলের অপরাধের পূর্ণ বিবরণ তাকে শুনিয়ে দিলেন এবং মহামান্য আদালতের যে রায়ের বলে তার মৃত্যুদণ্ড হচ্ছে সেই রায়ের পূর্ণ বিবরণ পাঠ করলেন। তারপর
ফাঁসির দড়িটা তার গলায় পরিয়ে দেওয়া হলো। জেলা সাহেব 10 থেকে নিচের দিকে গুনতে শুরু করলেন। যেই শূন্যে এসে পৌঁছল, দড়িতে টান পড়ল। কমণ্ডলের পায়ের তলা থেকে সরে গেল কাঠের পাটাতল। তার দেহটা ঝুলে পড়ল শূন্যে। এইখানেই কমণ্ডলের জীবনের শেষ, আর আমাদের গল্পের রীতিমতো নাটকের শুরু। অহিনবাবু এগিয়ে এলেন, ডাক্তারকে সঙ্গে করে কমণ্ডলের দেহের কাছে গেলেন। তার হাতের বাঁধন, মুখের ঢাকনা খুলে দেওয়া হলো। ডাক্তার কমণ্ডলের নাড়ি দেখলেন, চমকে গেলেন, চিৎকার করে উঠলেন, মাই গড, হি ইজ স্টিল অ্যালাইভ! ইম্পসিবল, অ্যাবসার্ড! কি বলছেন আপনি ডাক্তার? ইয়েস ইয়েস জেলা সাহেব, আই সোয়ার হি ইজ স্টিল অ্যালাইভ। হতে পারে না ডাক্তার, নিশ্চয়ই আপনার কোথাও ভুল হচ্ছে। ভুল আমার হয় না। ডাক্তার হিসেবে মানুষ বাঁচবে কিনা তা হয়তো ঠিক ঠিক সব সময় বলতে পারি না, কিন্তু মানুষ মরে গেছে কিনা এটা আমি ঠিক বলতে পারি। হবেই তো। মন্ত্রপাঠের সময় এত বাধা দেওয়া, ও কাজ কি একবারে সফল হবে নাকি? একবারে হবে না মানে? ওকে কি আবার ফাঁসি দিতে হবে নাকি? কি করবেন স্যার, সরকারি হুকুম বলছে হ্যাং টিল ডেথ। কিন্তু এ কখনো হতে পারে নাকি ডক্টর? ইজ ইট রিয়েলি পসিবল? ওয়েল, আই ডোন্ট রিয়েলি নো। সাধারণত লাশ, হি ইজ স্টিল অ্যালাইভ। আরে থামুন মশাই, একটা কাজ সুষ্ঠুভাবে সারতে পারে না, আইন দেখাচ্ছেন। অহিনবাবু আর অন্য কনস্টেবলরা মিলে কমণ্ডলের বাঁধন খুলে তাকে নামিয়ে নিয়ে এলেন। সে এখন অজ্ঞান। তাকে মাটিতে শোয়ানো হলো। ও কমল, আরে হাঁ করে দাঁড়িয়ে আছো, কি করবো কিছু বলো। কি বলবো স্যার, কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা স্যার, একটা কাজ করলে হয় না? সবাই মিলে ধরাধরি করে আর একবার ওকে দড়িতে লটকিয়ে জোরে জোরে 3-4 বার হ্যাঁচকা টানবার। না 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 কমলবাবু, তাতে আইনে আটকাবে। আইন বলছে যে যে লোকটার ফাঁসি হচ্ছে সে মৃত্যুর পূর্ব মুহূর্তে জেনে যাবে যে সে এই অপরাধ করেছিল এবং তাই তার ফাঁসি হচ্ছে, কিন্তু ওর তো এখন কোনো জ্ঞানই নেই। আচ্ছা, একটা কাজ করলে হয় না? জলটাও দিয়ে কোন রকমে জ্ঞানটা ফিরিয়ে নিয়ে এসে প্রথম থেকে সব ব্যাপারটা আর একবার করলে। প্রথম থেকে মানে? সেই পান্তার হাত থেকে? পুরা সর্বনাশ! আই এম সরি, আমার বাড়িতে আর পান্তার হাত নেই। না না, প্রথম থেকে সবকিছু করার কি দরকার? মানে কোন রকমে জ্ঞানটা ফিরিয়ে নিয়ে এসে রায়ের বয়ানটা শুনিয়ে ঝুলিয়ে দিলেই চলবে। আর কি আমি কি এখানে ঘাস কাটতে এসেছি নাকি? আমার একটা উপরি পাওনা মাঠে মারা যাবে? না না না, তা হবে না। আপনারা ওর জ্ঞান ফিরিয়ে নিয়ে আসুন, আমি আবার ওকে মন্ত্র পড়ে শোনাই। দোহাই মশাই, আর আমার মন্ত্রে কাজ নেই। আপনার ওই বোম্বাই মার্কা অং বং চং শোনাই বোধহয় বেচারার প্রাণটা বেরোতে চাইছে না। ডাক্তার সাহেব দেখুন তো কোন রকমে বেটার জ্ঞানটা ফিরিয়ে আনা যায় কিনা। ডাক্তার এদিক ওদিক খানিক পরীক্ষা করে হঠাৎ কমণ্ডলের দুপাশে দুটো পা রেখে ওর বুকের ওপর হুমড়ি খেয়ে বসলেন আর 2 হাত দিয়ে ওর বুকের ওপর চাপ দিতে লাগলেন। ও কি করছেন ডাক্তার সাহেব? একে বলে আর্টিফিশিয়াল রেসপিরেশন। বাবা বাবা, দারুণ দারুণ! এই সব লাগো। এমনি করে বড় বড় হার্টের রোগীর হার্ট বন্ধ হলে পরে হার্টটাকে তো চালু করে নেন। জ্ঞান এসে গেছে। হ্যাঁ এসে গেছে। দেখি সরো সামনে দেখে সরো। আরে রাম সিং, আরে চেয়ার নিয়ে এসো, জলদি। কমণ্ডলকে ঘিরে সকলের মধ্যে নানা রকম টুকরো টাকরা কথা চলতে থাকে। রাম সিং সঙ্গে সঙ্গে ভেতর থেকে একটা চেয়ার নিয়ে এলো। কমণ্ডলকে তার উপরে বসানো হলো। অবাক করা শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে বসে রইল কমণ্ডল। ডাক্তার সাহেব, এইবার ওকে বোঝান যে স্ত্রী চাপারানীকে গলা টিপে খুন করার জন্য ভারতীয় দণ্ডবিধির এই ধারা অনুযায়ী ওকে আমরা ফাঁসিতে ঝোলাবো। ভাই কমণ্ডল, আমার কথা শুনতে পাচ্ছ? আমাকে কিছু বলছেন? হ্যাঁ, তোমাকে বলছি ভাই। তোমার নাম তো কমণ্ডল ভাই। কই, আমার মনে পড়ছে না তো। পড়বে ভাই, আমার সঙ্গে কথাবার্তা বললেই মনে পড়বে।
আমি এখানে কেন? তোমার যে ফাঁসি হবে ভাই। ফাঁসি কি? শাস্ত্রসম্মত উপায় গলায় দড়ি দিয়ে ঝোলানো। হ্যাঁ, আপনি ফুটকাটা বন্ধ করবেন। ফাঁসি মানে হচ্ছে ভাই হ্যাং টিল ডেথ, মানে আমৃত্যু ঝোলানো। তোমাকে না আমরা ঝোলাবো। আমাকে ঝোলালে কি হবে? তুমি মরে যাবে। মরা কি বেঁচে না থাকা? তাহলে আপনিই বলুন, আমি চলে যাই। আই বাচস্পতি, আপনি যদি আর একটাও কথা বলেন খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। ডাক্তার সাহেব, প্লিজ প্লিজ আপনি চালিয়ে যান। মরা মানে ভাই বেঁচে না থাকা। বাঁচা কি? বাঁচা মানে বাঁচা, এই এই যেমন আমরা বেঁচে আছি। আমরা কি বেঁচে আছি? নাও, কি উত্তর দেবে দাও। নিশ্চয়ই নিশ্চয়ই বেঁচে আছো ভাই। এই তো তুমি কেমন সুন্দর চেয়ারে বসে আছো, কাঠের চেয়ারে বসে আছো। এই রাম সিং বেটা মাওড়া তো মাওড়াই, অফিসে এতগুলো ছাড়পো কলা চেয়ার আছে, তার একটা আনতে পারি না? বেটা বসলেই মালুম পেতো বেঁচে আছে কি মরে গেছে। এই যে কেষ্ট, চার্জশিট খাবার মতলব যদি না থাকে একদম চুপ করে থাকবে। ডাক্তার সাহেব, আপনি চালিয়ে যান। হ্যাঁ, তুমি বেঁচে আছো ভাই। এই যে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? আপনি কে? আমি আমি ডাক্তার। আমি মানুষের সেবা করি, আমি মানুষকে বাঁচাই। আপনি মানুষকে বাঁচান ইউজুয়ালি, মানে সাধারণত। তবে এতক্ষণ আপনি আমায় মরার কথা বলছিলেন কেন? জেলা সাহেব, আমার বোধহয় আর এগোনো ঠিক হবে না, মানে ব্যাপারটা বড্ড বেয়ারা জায়গায় এসে গেছে। সরুন সরুন, সব সরুন দেখি, আমি দেখছি। হ্যাঁ, ও হে কমণ্ডল, চেনো আমাকে? না, চেনো না? ও, তোমার তো চেনার কথাই নয়, তোমার তো আগে কখনো ফাঁসি হয়নি। শোনো, আমার নাম শ্রী পঞ্চানন তর্করত্ন বিদ্যাবাগীশ বাচস্পতি। আমি সরকারি পুরোহিত, আমি পূজা করি। কি পূজা করেন? জেলের সব পূজা, জেলের দুর্গা পূজা, জেলের কালী পূজা, জেলের সরস্বতী পূজা, তারপর ধরো গিয়ে অনুশাসন পূজা, জেলা সাহেবের বাড়ির শনি পূজাও করি আমি। মশাই, এর মধ্যে ওটাকে টানছেন কেন? ওটা আপনার আনঅফিশিয়াল ডিউটি। এখানে বুঝি পূজা হবে? হ্যাঁ বাবা, এখানে পূজা হবে, এখানে ফাঁসি পূজা হবে। কই, এখানে তো কোনো ঠাকুর দেখতে পাচ্ছি না। দেখবে কি বাবা, ঠাকুরকে কি চোখ চাইলেই দেখা যায়? ঠাকুরকে উপলব্ধি করতে হয়। তোর মশাই হাঁটুন তো, যত সব বোমবাস্তিক কথাবার্তা। ওহে কমণ্ডল, শোনো, আমি 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 ডাক্তারও নই, আমি পুরুত নই, আমি হলাম গিয়ে পুলিশ। পুলিশ কি? পুলিশ হলো তারা চোর ধরে যারা। না না, ভুল বললেন। পুলিশ হলো তারা পুরু তাড়ায় যারা। আর একটা কথা বললে ঘাড় ধরে বার করে দেব। বার করে দেবেন? কত সাধ্য! আমি বলে সরকারি পুরোহিত, সরকারের কাজে এসেছি, ব্যাস। আমাকে বার করে দেবার কোনো এখতিয়ার আপনার নেই। আর একটা কথা বলে দেখুন, এখতিয়ার আছে কি নেই আমি বুঝিয়ে দেবো। কমণ্ডল, যা বলছিলাম, তুমি তোমার স্ত্রী চাঁপারানীকে গলা টিপে খুন করেছো, তার জন্য তোমার ফাঁসি হবে, ব্যাস। চাঁপারানী কে? চাঁপারানী তোমার বউ, যাকে তুমি খুন করেছো। মনে পড়ছে না? না। এই, মনে করছে না, না ইচ্ছে করে মনে করতে চাইছো না? না গো বাবু, সত্যি করে বলছি, আমার কিছুই মনে পড়ছে না। সে কি রে পাঁচু, এ তো সালা আচ্ছা ঝামেলায় পড়লাম। ও কমল, দাঁড়িয়ে দেখছো কি? একটু বুদ্ধি টুদ্ধি দাও। কি বলবো স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার, স্যার আমি বলি কি, এরকম ভাবে হবে না। তাহলে কিরকম ভাবে হবে অহিন? আমার মনে হয় সেদিনকার ঘটনার একটা ভিভিড ডেসক্রিপশন ওকে দিতে হবে। ঠিক আছে, পারলে আপনি দিন। কমণ্ডল, খড়দায় তোমার বাড়ি ছিল। বাড়িতে তোমার অন্ধ বুড়ো বাপ, 3 ছেলে মেয়ে আর বউ চাঁপা। সেখানে একটা রোলিং মিলে তুমি কাজ করতে। মাইনে টাইনে তোমার ভালোই ছিল, কিন্তু তোমার অনেক বদদোষ ছিল। তুমি প্রচন্ড নেশাখোর ছিলে। ঘরে তোমার সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও তোমার খারাপ পাড়ায় যাতায়াত ছিল। যাই হোক, হঠাৎ একদিন শ্রমিক অসন্তোষের দরুন তোমার কারখানার মালিক তোমাদের কারখানা বন্ধ করে দিতে বাধ্য হলো। তোমার বাড়িতে অভাব দেখা দিল।
তবু তোমার তো নেশার পয়সা জোগাড় করতেই হবে। এই সময় একদিন যখন তোমার কারখানার গেটের সামনে ইউনিয়নের নেতারা তোমাদের উস্কে দিয়ে বক্তৃতা করছিল, তখন তোমার হঠাৎ খুব নেশা করতে ইচ্ছে হলো। তুমি টাকার সন্ধানে গেলে কাবলিওয়ালার কাছে। সে তোমাকে টাকা দিল না, এক বন্ধু তোমাকে খাওয়ালে। নেশায় টং হয়ে তুমি বাড়ি ফিরলে। বাড়ি ফিরেই তুমি তোমার অন্ধ বুড়ো বাপকে টাকার জন্য উদম গাল দিতে লাগলে। তোমার ছেলেমেয়েরা তখন ভাত খাচ্ছিল, তুমি ওদের ওপর রেগে গেলে, বললে আমার মাল খাবার পয়সা নেই, তোরা ভাত খাচ্ছিস। তুমি মারধর শুরু করতেই চাঁপা ছুটে এলো ওদের বাঁচাতে। তখন তুমি চাঁপার কাছে মদ খাবার পয়সা চাইলে, চাঁপা সে পয়সা দিতে পারলো না। তখন তুমি সামনে পড়ে থাকা একটা থালা তুলে নিলে বিক্রি করে মদ খাবে বলে। চাঁপা বাধা দিতে এলে তুমি ক্যাঁক করে ওর গলাটা টিপে ধরলে, চাঁপা মরে গেল। কমান্ডার, কমান্ডার শুনলে তো সব কথা? এইবার মনে পড়েছে তো? না। अरे भाई हिंदी में बताने से कुछ फायदा होगा। अरे दौड़ मौड़ा, দেখছিস বাংলাতেই কাজ হচ্ছে না, আবার হিন্দি। ও সালা, এত আচ্ছা ঝামেলায় পড়লুম। স্যার স্যার, আমার মাথায় একটা আইডিয়া আছে। তবে আইডিয়াটা মাথার মধ্যে কেন পুরে রেখেছো? ছাড়ো। মানে আমি বলছিলাম কি স্যার, আমরা সবাই মিলে ওর সামনে একটা নাটক অভিনয় করে দেখাই না কেন? তার মানে কি বলতে চাইছো তুমি? মানে বলছিলাম যে স্যার, ধরুন আমাদের মধ্যেই কেউ কমন্ডল সাজলাম, তারপর ধরুন সেদিনকার ঘটনাটা পুরো ওর সামনে অভিনয় করে দেখালাম। সেদিনের পুরো ঘটনাটা ওর সামনে অভিনয় করে? নট এ ব্যাড আইডিয়া, নট এ ব্যাড আইডিয়া। ডাক্তার সাহেব, আপনার কি মনে হয় কাজ হতে পারে? একটা চান্স তো নেওয়া যেতেই পারে জেলার সাহেব। বেশ বেশ, তাহলে শুরু করা যাক। কমল, তোমার তো অ্যাক্টিং ফ্যাক্টিং ভালো আছে, তুমি এক কাজ করো, তুমি বরং ওর বাপটার সাথে। অহিনবাবু, আপনি হচ্ছেন কমন্ডল। কেষ্ট, নকুল, রাম সিং, তোমরা তিনজন হচ্ছে তিন ছেলে মেয়ে। আর ডাক্তার সাহেব, আপনি চাঁপারা। কি আমি? আমাকে ঠিক না, মানে দেখুন, সত্যি কথা বলতে কি, সিকিউর করা অবস্থায় তার সাথে জেলার সাহেব আই উড সাজেস্ট বাচস্পতি মশাইকে দিয়ে চাঁপা রানীটা, মানে ওনার ওই নামাবলিটাকে তো শাড়ি হিসেবেও বেশ ভালো কাজে লাগানো যেতে পারে। কে? আমি? না না না, আমার দ্বারা ওসব হবে না। আমার কাজে মন্ত্র পড়া, ব্যাস। বাজে কথা বলবেন না। সরকারি ব্যাপার, এখানে আমার কাজ আপনার কাজ বলে আলাদা কিচ্ছু নেই। আমি করব না, ব্যাস। আপনাকে করতে হবে, ব্যাস। না পারলাম আমি 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 আপনার নামে রিপোর্ট করব, ব্যাস। স্যার, আমাদের মধ্যেও গন্ডগোল। তোমাদের আবার কি হলো? না স্যার, ওই লোকটা তো 2 মেয়ে 1 ছেলে। তা আমি নকুল আর রাম সিংকে বললাম যে তোরা ফিমেল রোল দুটো কর। राम सिंह सर राजी हो चलो। अरे नहीं साहब, जला साहब हम जनाना का काम नहीं करेगा। अरे दाঁড়াও দাঁড়াও দাঁড়াও, হড়বড় করো না। অহিন বাবু, কমন্ডলের ছেলে মেয়েদের স্টেজটা আমায় বলুন তো। আগে স্যার, ওর বড় মেয়েটা 7 বছরের, ছোট মেয়েটা 4, আর একেবারে ছোট ছেলেটা 2 বছরের। ঠিক আছে, সিনিয়রিটি অনুযায়ী তাহলে নকুল তুমি হচ্ছে বড় মেয়ে, কেষ্ট তুমি ছোট মেয়ে, রাম সিং তুমি হচ্ছে ছেলেটা। ঠিক আছে, বাস। আর একদম ঝামেলা করবে না, শুরু করো। ওহো ডাক্তার সাহেব, ইউ আর কাবলিওয়ালা। রেডি, স্টার্ট। তুমি শুনছো 91.9 ফ্রেন্ডস এফএম। এই কথার সঙ্গে সঙ্গে দেখা গেল কমল এক জায়গায় বসে খক খক করে বুড়োদের মতো কাশছে। বাচস্পতি নামাবলিটা ঘোমটার মতো মাথায় দিয়ে কাল্পনিক উনুনের সামনে বসে খুন্তি নেড়ে নেড়ে রান্না করছে। নকুল, কেষ্ট আর রাম সিং 3 কনস্টেবল, মানে 3 জন ছেলে মেয়ে হাত পা ছড়িয়ে খেলা করছে। অহিনবাবু যেন কমন্ডল, বাইরে থেকে ভেতরে আসছে। জেলা সাহেব হঠাৎ হাত তুলে থামিয়ে দিলেন। এক মিনিট অহিনবাবু, একবারে কারখানার গেট থেকে সে, আমি হচ্ছি ইউনিয়নের লিডার, আমি বক্তৃতা করছি। ওকে বন্ধুগণ, আজ 1 মাস হয়ে গেল এই কারখানা বন্ধ রয়েছে। মালিক বলেছে ও কমল, এরপর কি বলবো একটু বলে দাও। স্যার, মালিকেরা যা বলে থাকে তাই বলেছে। হ্যাঁ, মালিকেরা যা বলে থাকে তাই বলেছে, কিন্তু কারখানা আমরা খোলাবই, তা সে কারখানা থাক আর নাই থাক। আমাদের ভেঙে পড়লে চলবে না বন্ধুগণ, আমাদের সোজা হয়ে দাঁড়াতে হবে তাল গাছের মতো। রবীন্দ্রনাথ ছোট খোকার বইয়ের এক জায়গায় বলেছেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছড়িয়ে উঁকি মারে আকাশে। হ্যাঁ বন্ধুগণ, আমাদের সেই তাল গাছ হতে হবে,
সবাই এর মাথা ছড়িয়ে উকি মারতে হবে। আপনারা সব একজোট হন। জয় হিন্দ, ইনকিলাব, বন্দে মাতরম, সত শ্রী আকাল। আমাদের নেতা যুগ যুগ জিও। আরে দূর, বাবুদের বক্তৃতা শুনে শুনে কান পচে গেল। আরো একটু নেশা করতে ইচ্ছে করছে, কিন্তু পকেটে একটাও পয়সা নেই। পয়সা পাই কোথায়? ওই তো রহমত খাঁ কাবুলিওয়ালা, ওকেই ধরা যাক। রহমত ভাই। কি খবর মডুল বাবু, কেমন আছেন? ভালো নয় ভাই, ভীষণ বিপদের মধ্যে আছি। আজ 1 মাস হয়ে গেল কারখানা বন্ধ, তাই তোমার কাছে এসেছি। আমার কাছে কেন আসে আছে? আমি তো তোমাদের কারখানার মালিক नहीं আছে। মানে যদি কটা টাকা ধার দাও। ও রুপিয়া ধার দিব তোমাকে? তুমি টাকা ধার নিলে শোধ দিবিস কি করিস? কারখানা খুললেই সব শোধ করে দেব। তোমার কারখানা বন্দিশ আছে, আর খুলবে না। আরে বাবা, আজ না হয় কাল, একদিন না একদিন তো খুলবেই। তখন আমিও রুপিয়া দেবে, কারখানা খুলবে তো যত চাইবে অত দিবে, এখন 1 পয়সাও দিবে না। জয় হিন্দ সুরবা। ডাক্তার সাহেব দিলেন তো সব মার্ডার করে। মশাই, আপনাদের কোনো আক্কেল নেই। যে কাবলে টাকা ধার দেয় সে কখনো হিং বেচে? বেচে না? সে কি? আমার তো ধারণা ছিল কাবলে মানেই হিং সুরমা। হ্যাঁ বেচে। এই দেখুন, যা জানেন না তাই নিয়ে ফটফট করবেন না তো। আপনি আমার চেয়ে বেশি জানেন। আমি নিজে বাজে কথা বলছেন। আপনি নিজে দেখেছেন যে কাবলে হিং বেচে সে টাকা ধার দেয়? শুধু দেখেছি নয়, আমি নিজে ধার নিয়েছি আমার ষষ্ঠ পুত্রের অন্নপ্রাশনের সময়। থাকে স্যার, ওই নিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না স্যার, ওটা খুব মাইনর পয়েন্ট। আচ্ছা ঠিক আছে বাদ দিন। আর তাছাড়া অহিনবাবু, আরে কি করছেন মশাই? ব্যাপারটা একটু রিয়ালিস্টিক করুন। এত সফিস্টিকেটেড কথাবার্তা কমন্ডোরের ক্লাসের লোকদের মুখে মানায়? দুটো একটা খিস্তি করুন। পারবো না স্যার। কি পারবেন না? খিস্তি উচ্চারণ করতে পারবো না স্যার। দিব্যি দেওয়া আছে। কিসের দিব্যি? কাকে দিয়েছেন? ওকে স্যার, এই চাকরিতে ঢোকার পর প্রথম খুব মুখ খারাপ হয়ে গিয়েছিল। যখন তখন ভাড়াভাট খিস্তি বেরোতো। বিয়ের পর প্রথম শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুরমশাইয়ের সঙ্গে গল্প করছি, আলটপকা 2টো কাঁচা খিস্তি বেরিয়ে গেল। সেই থেকে স্যার, স্ত্রী দিব্যি দিয়েছে খিস্তি উচ্চারণ করলেই ওর মরা মুখ দেখবো স্যার। আপনি পুলিশের চাকরি ছেড়ে গিয়ে গ্রামে গিয়ে পাঠশালা খুলে বসুন গে। যান, শুরু করুন। না স্যার, আমি বলছিলাম কি, স্যার মানে কমন্ডোরটা স্যার আপনিই করুন স্যার। মানে সত্যি বলতে কি, টু মেক ইট রিয়ালিস্টিক, খিস্তি সত্যি একটু করা উচিত। আর ওটা আপনার খুব ভালো আসে স্যার, মানে একদম রিয়ালিস্টিক। এই না, খারাপ কথা বললে আমি কিন্তু এখানে থাকবো না। ব্যাস, দেখুন মশাই, চাকরি করতে শুধু পিট করলে চলে না। আচ্ছা ঠিক আছে, কমন্ডোরটা আমিই করছি। খিস্তি না হয় একটু কম করেই করবো। আবার যে যার অভিনয় মনোযোগ দিলেন। জেলার সাহেব যেন কমন্ডল বাড়ির বাইরে থেকে ভেতরের দিকে আসেন। আবার কমলবাবু কাঁদতে শুরু করেন। হ্যাঁ, সারাদিন কোথায় ঘুরিস রে খোকা? গরু চড়াতে যাই রে বুড়ো, যেন না সালা কি ধান্দায় আমি ঘুরি। কি ধান্দায় ঘুরিস রে খোকা? রাবণের গোষ্ঠীর জাবলার ঠেকা নিয়েছি, সেই খ্যাটের জোগাড় করতে যাই রে বুড়ো। আর শোনো, তোমার কাছে যে লুকোনো টাকা আছে সেটা আমায় দাও। টাকা আমি কোথায় পাবো রে খোকা? কোথায় পাবে আমি কি জানি? আমি মাল খাবো, টাকা চাই, বাস। দাও, টাকা দাও। আমি টাকা কোথায় পাবো খোকা? বল কোথায় পাবে? কেন, আমার যখন চাকরি ছিল তখন তো রোজ আমার পকেট থেকে সরাতে। সেই টাকাগুলো কোথায়? দাও। না বাবা, ধর্ম তো করছি, কোনদিন তোর পকেট থেকে টাকা নিয়ে নি। মিথ্যে বলতে বড় সালা, আমি নিজের চোখে দেখিনি। সে তো বাবা একদিন দেখেছিলি, তখন নিতে পারিনি। বিশ্বাস কর বাবা, নিতে পারি। অন্ধ মানুষ আন্দাজে
তোর ভাইজামা মনে করে যেটা হাতড়ে ছিল সেটা ছিল বৌমার সায়া। সায়াতে তো বাবা পকেট থাকে না। আমি সালাও সবকিছু জানি না, আমার টাকা দাও, টাকা দাও, আমি মাল খাবো, দাও দাও টাকা দাও। সত্যি বলছি বাবা, এক পয়সা দিতে পারবো, এক পয়সা দিতে পারবো না বাবা। পারবে না তো বাপ হয়েছে না কেন? বাপ হয়ে ছেলেকে এক পাত্র মাল খাবার পয়সা দিতে পারো না তো জন্ম দিয়েছে না কেন? এ আবার কেমন ধরনের কথা? বাপের সঙ্গে অমন ভাবে কথা বলে নাকি নোকে? এই মেয়ে ছেলে, সরি সরি। এই মাগি, তুই চুপ করে থাক, একদম চুপ করে থাক। চুপ করবে কেন? চুপ করবো শুনি। বাবা বাবা চাল এনেছো? না চাল পাইনি। বাবা বাবা আটা এনেছো? না আটা পাইনি। তব हम लोग क्या खाएगा? God, সালা! এটা একটা idiot! তোর কি ঘটে কোনো বুদ্ধি নেই রে? দুটো মেয়ে বাঙালি হলো আর ছেলেটা সালা হিন্দুস্তানি। तुम একটা কথা নেই বলেগা, খালি জব বলেগা তো ভ্যা ভ্যা করকে কাঁদেগা। জি সরকার, জি স্যার। চাল আনুনি, আটা আনুনি, তবে আমরা খাবো কি? আমার মাথা খা। যে না মাতা, গোবর পোড়া মাতা, ওরা আবার খাবো কি? এই বাচস্পতি, এটা কিন্তু পার্সোনাল অ্যাটাক হয়ে গেল। কেন পার্সোনাল অ্যাটাক হতে যাবে কেন? যে কথাই যে উত্তর। আমি জানি আপনি আড়ালে বহু জায়গায় বলেছেন জেলার সাহেবের মাথায় গোবর পোড়া আছে। সেটা তো আপনার গিন্নিরই কথা, আমি শুধু প্রচার করেছি মাত্র। আরে আপনি তো আচ্ছা তেঁদোর লোক বসাই, সামনাসামনি বলবার সাহস নেই, সারা মৌকা পেয়ে শুনিয়ে দিলেন। ঠিক আছে, আমিও মৌকা পেলে দাঁড়া আমি কি করি দেখ। যাকে বাদ দেন। রেডি, স্টার্ট। কি বললি মাগি? আমার মাথায় গোবর পোড়া? তোর বাপের মাথায় গোবর পোড়া। এই বাপ তুলে কথা বলবে নি বলে দিচ্ছি। বেশ বলবো। কি করবি রে তুই মাগি? হ্যাঁ মারবি? বাবা বাবা মা, তোমরা ঝগড়া করো না, আমাদের পিছন ভয় করছে। খোকা বউ, কি হলো রে? এই তোর সব কথায় কাজ কিরে বুড়ো ভাম, একদম চুপ করে বসে থাক। মিনসের কথা শুনলে গা জ্বলে যায়। বুড়ো বাপ তাকে বলে কিন্তু চুপ করে বসে থাক। এই মাগে তুই চুপ করবি? কেন চুপ করবো? কেন চুপ করবো শুনি? ভাত দেবার কেউ নয়, কিল মারার গোসাই। তবে রে মাগে। জেলা সাহেব বাচস্পতির ওপর একেবারে ঝাঁপিয়ে পড়েন। কেষ্ট, নকুল আর রাম সিং, 3 কনস্টেবল মানে 3 ছেলে মেয়ে হাউমাউ করে কেঁদে যাচ্ছে। জেলার একেবারে হুঙ্কার দিয়ে ওঠেন, আরে ধর, এরম হেড়ে গলার বাচ্চার কান্না হলে কারুর সালা অ্যাক্টিং এর মুড থাকে? আর রাম সিং, তোমার বুদ্ধি শুদ্ধি কবে হোগা? বাঙালির ছেলে সারা কাঁদার সময় হায়রাম করতে হয়। যাও ফেন শুরু করাও। আমি বলছিলাম কি স্যার, কি ব্যাপার রহিম বাবু? ম্যাম বলছিলাম যে অনেক দূর তো হলো, এবারে একবার ওকে জিজ্ঞেস করে দেখলে হয় না যে ইতিমধ্যে ওর কিছু মনে পড়েছে কি না? হ্যাঁ, এটা তো ঠিক বলেছেন ডাক্তার সাহেব। আবার জিজ্ঞেস করে দেখুন তো ওর কিছু মনে পড়েছে কিনা। কমন্ডল, ও কমন্ডল, তোমার কি কিছু মনে পড়েছে? সরি, কিছু মনে পড়েনি জেলা সাহেব। চালান, আমার তো খুব ভালো লাগছে। সেই কবে বাল্যকালে যাত্রা করেছিল, এখনো দেখছি প্রতিভা আমার মরেনি। আপনার আর কি মশাই প্রতিভা মারাচ্ছেন? এদিকে পেছন ফাটছে আমার। কত কষ্ট করে বানিয়ে ডায়লগ বলতে হচ্ছে জানেন? কেন এসব সংলাপ তো প্রত্যেকেরই মুখস্থ থাকা উচিত। বাড়িতে তো সকলেরই পত্নী আছেন। না, আমার পত্নী থাকলেও তার সঙ্গে আমার ঝগড়া হয় না। তিনি আমায় যথেষ্ট স্নেহ করেন। হাসলেন কেন অহিন বাবু? না মানে স্যার, ওই স্নেহ কথাটা ঠিক এখানে বোধহয় প্রযোজ্য নয়। আসলে স্নেহ কথাটা তো বড়দের ক্ষেত্রে। আপনি বোধহয় জানেন না, আপনার বৌদি আমার চেয়ে 3 বছরের বড়। নেন শুরু করুন। ভাত দেবার কেউ নয়, কিল মারার গোসাই। আরে যেখানে ভালো খেতে পাবি সেখানে যা না রে সালে। যাবই তো, যেখানে 2 চোখ যায় সেইখানেই চলে যাব। চলে গেলেই তো পারিস। কে তোকে মাথা দুব্বি দিয়েছে এখানে থাকতে? তোর বাপের ক্ষমতা থাকে তো নিয়ে যাক না তোকে। কেন আমার বাপ নিতে যাবে কেন? এখন তো আমার বাপের পায়ে ধরে সেধেছিল আমার বিয়ে করার জন্য। বয়ে গিয়েছিল আমার। তোর বাপ এসে আমার পায়ে ধরেছিল। মুখ খসে পড়বে তোমার। আমার বাপের নামে মিথ্যে কথা বললে মুখে পোকা পড়বে তোমার। এরপর আর নামেরে থাকা যায় না। তবে রে মাগি,
আবার জেলা ঝাঁপিয়ে পড়লেন বাচস্পতির উপর। হাঁ হাঁ করে ছুটে এলেন অহিন। না 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 স্যার স্যার স্যার, সমস্ত ব্যাপারটা গন্ডগোল হয়ে গেল স্যার। আপনার তো প্রথমবারে চাঁপার উপর ঝাঁপিয়ে পড়ার কথা নয়। আপনি মদ খাবার টাকা চাইবেন চাঁপার কাছে, সে দিতে চাইবে না, ছেলেমেয়েরা কাঁদতে থাকবে। আপনি তখন থালা বাসন চাইবেন বেচে মদ খাবার জন্য, চাঁপা সেটাও দিতে চাইবে না। তখন আপনি ওর গলা টিপে ধরবেন। ওরে বাবা, এখনো এত কাণ্ড বাকি? তাহলে জেলা সাহেব এত জোরে ঝাঁপিয়ে পড়বে না কিন্তু। দুবারই যা দিলেন না, বাবা বড্ড ব্যথা লাগে। না না, আমার পক্ষে এমন করে কথা দেওয়া সম্ভব নয়। অ্যাক্টিং এর সময় আমার কিরকম মুড এসে যান, এখন থেকে কি করে বলবো? এই যে ছেলেমেয়েরা, আমি ইশারা করলি তোমরা কাঁদতে শুরু করবে খাবার জন্য। নেই দেরি নয়, শুরু করুন। বাচস্পতি মশাই শুরু করুন। আমার বাপের নামে মিথ্যে কথা বললে মুখে পোকা পড়বে, মুখে পোকা পড়বে। খিদে পেয়েছে। ও বউ, ঘরে কি কিছু নেই? ছেলে মেয়েদের দাও না। ঘরে আবার কি থাকবে? যেমন বাপ ছেলে মেয়েদের খেতে দিতে পারে না। খিদে পেয়েছে। ও हो बड़ी जैसी भूख लगल बा। অন্য কোনো বউ হলে কবে সংসারে আগুন জ্বেলে দিয়ে চলে যেত। নেহাত আমার মতো সতী লক্ষ্মী পেয়েছিলে, তাই বেঁচে গেলে। সত্যি? এই আমার কাছে তুই আর সত্যিগিরি বলার রে। তুই যদি খালি সত্যি হবি, তাহলে তোর ছোট ছেলেটা মেড়ো ভাষায় কথা বলে কেন? বাস তাহলে কেন মেড়ো ভাষায় কথা বলে? 10 সালায় বাড়িতে আর থাকবো না। এই মাগি, টাকা দে, মাল খাবো। এক পয়সা নেই আমার কাছে, তবে ওই থালাটা দে, ওটা বেচে আমি মাল খাবো। খবরদার ওই থালা তুমি ছবে নেকো, ওটা আমার বিয়ের দানের থালা। 10 সালা দানের থালা নিকুচি করেছে। জেলার এইবার ছোঁ মেরে একটা কাল্পনিক থালা তুলে নেন। বাচস্পতি সেই থালার অন্য দিকটা কাল্পনিকভাবে ধরেই টানতে থাকে। দুইজনের মধ্যে কিছুক্ষণ টানাটানি চলে। তারপর হঠাৎই জেলা সেই কাল্পনিক থালা ছেড়ে দিয়ে বাচস্পতির গলা টিপে ধরেন। মর মাগি, মর। বাচস্পতির দেহ আস্তে আস্তে মাটিতে ঢলে পড়ে। ছেলেমেয়েরা হাউমাউ করে কাঁদতে থাকে। কমল, বুড়ো বাপ, শুধু খক খক করে কাঁদতে থাকে আর বিলাপ করতে থাকে। এমন সময় কমণ্ডল একটু কান্নার মতো আওয়াজ করে। অহিনবাবু লাফ দিয়ে তার কাছে যান। স্যার কেঁদেছে। কই দেখে দে। সরো, সবাই সরে যাও। বাচস্পতি ছাড়া সবাই কমণ্ডলকে ঘিরে। বাচস্পতি ওদিকে পড়ে থাকে নিশ্চল মরার মতো। হঠাৎই কমলের চোখ পড়ে তার ওপর। বাচস্পতি মশাই, ও বাচস্পতি মশাই, আরে উঠুন, হয়ে গেছে। আর অ্যাক্টিং করতে হবে না। কমণ্ডল কেঁদেছে। বলেছিলুম কাজ হবে, পুরো ঘটনাটা নাটক। বাচস্পতি মশাই, স্যার শিখিরা শুন। কেন, কি হলো? বাচস্পতি মশাই নড়ছেন না, উঠছেন না। সে আবার কি? ডাক্তার সাহেব দেখুন তো, উনি আবার কি ঝামেলা পাকালেন? সালা লাফার আর কোনো শেষ নেই। ডাক্তার এগিয়ে সে বাচস্পতিকে পরীক্ষা করলেন। গম্ভীর মুখে উঠে দাঁড়ালেন। আই এম সরি স্যার, হি ইজ ডেড। হোয়াট? ইম্পসিবল! কি বলছেন আপনি? বাচস্পতি, আরে উঠুন না মাইরি, কি আর কি করছেন? আপনারা বিশ্বাস করুন, আমি খুব আস্তে করে ওর গলাটা টিপে ধরেছিলাম। ও মরেনি, মাইরি বলছি, মরেনি। ডাক্তার প্লিজ একটু দেখুন না, আরেকবার আপনার সেই হেঁয়োমারিটা চালু করুন না প্লিজ। কোনো লাভ নেই স্যার, হি ইজ অলরেডি ডেড। না, হতে পারে না। বাচস্পতি, বাপ আমার, ভাই আমার, দাদা আমার, ওঠ না রে ভাই, ওঠ না। একবার চোখ খুলে তাকা, ওঠ না রে সালা। ওঠ না বাচস্পতি। আপনারা সবাই আমার দিকে অমন করে তাকিয়ে আছেন কেন? হ্যাঁ, আপনারা কি ভাবছেন? না, বিশ্বাস করুন, আমি ওকে মারতে চাইনি।
আমি ওকে মারতে জানি, ওর ওপর আমার কোনো রাগ ছিল না। একটু যা খ্যাচ খ্যাচ করতাম ওকে সংস্কৃতের জন্য। ছেলেবেলায় আমি সংস্কৃতে বারবার ফেল করতাম, তো তাই সংস্কৃত বলা লোক দেখলেই আমার ছোট থেকে কিরকম রাগ হয়। কিন্তু তার জন্য কাউকে খুন করার কথা আমি ভাবতেই পারি না। আপনারা আমাকে বিশ্বাস করুন, বিশ্বাস করুন আমাকে। ভগবান, আমাকে কেউ বিশ্বাস করছে না, কেউ বিশ্বাস করছে না। কমলবাবু, হেডকোয়ার্টারে ফোন করে ব্যাপারটা জানানো দরকার। ডক্টর, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? ওয়েল, ইউ ক্যান কল ইট এ কেস অফ মার্ডার। না না, মাইরি না, মাইরি না, মাইরি না, মার্ডার না, মার্ডার না, মার্ডার না, এটা একটা অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট। তা কি করে হবে স্যার? অ্যাক্সিডেন্ট নয়। আরে আমি তো অ্যাক্টিং করছিলাম, আমি তো আস্তেই ওর গলাটা টিপে ধরেছিলাম। মানে অ্যাক্টিং, অ্যাক্টিং। ও যে মাঝখান থেকে আমাকে ফাঁসাবার জন্য মরে যাবে, এটা তো আমি আগে বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এটা অ্যাক্সিডেন্ট, এটা মার্ডার নয়, এটা অ্যাক্সিডেন্ট। তাহলে তো কমন্ডলের বেড়াতেও ব্যাপারটা অ্যাক্সিডেন্ট হতে পারতো স্যার। না না না, অহিনবাবু, আপনি একটু বিবেচনা করে দেখুন, দুটো কেসের মোটিভ সম্পূর্ণ আলাদা। কমন্ডল তার বউকে মেরেছিল, আর বাচস্পতি পড়ে গেছে। তার মানে আপনি বলতে চাইছেন বাচস্পতি সুইসাইড করেছেন? হ্যাঁ, না 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 না, ও ও ও আমি যে কি বলতে চাইছি আমি নিজেই জানি না। ডাক্তার সাহেব, আমাকে বাঁচান, আমাকে বাঁচান ডাক্তার সাহেব, প্লিজ আপনি আমাকে। না মানে আমি আপনাকে কেমন করে বাঁচাবো স্যার? মানে আপনার তো কোনো অসুখ বিসুখ করেনি? হায় ভগবান, ভগবান, কে বাঁচাবে আমাকে, কে? কমন্ডল, 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 তুমি তো আমাকে বাঁচাতে পারো ভাই। তুমি 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 তো সাক্ষী, তুমি তো দেখেছো যে শুধু তোমাকে বোঝাবার জন্যই আমি ওর গলাটা টিপে ধরেছিলাম, তাও আস্তে করে ধরেছিলাম। আমি ওকে ইচ্ছে করে মারিনি কমন্ডল, আমি ইচ্ছে করে মারিনি ওকে, আমি মারিনি, আমি মারিনি। ওকে সাক্ষী মেনে কি করবেন স্যার? একটু বাদেই তো ওর সব কথা মনে পড়ে যাবে, আর তারপরেই তো আমরা ওকে ফাঁসি কাটে ঝোলাবো। ও তাই তো, তাই তো। হে ভগবান, হে ভগবান, ওর যেন কিচ্ছু মনে না পড়ে। কমন্ডল, তুমি সব ভুলে যাও, সব কথা ভুলে যাও। তুমি কমন্ডল নও, চাপা বাড়ানি তোমার কেউ নয়। তুমি কাউকে গলা টেপে খুন করনি। ভুলে যাও, ভুলে যাও, সব ভুলে যাও। সে কি স্যার, একটু আগেই তো আপনি অস্থির হয়ে উঠেছিলেন যাতে কমন্ডলের সব কথা মনে পড়ে। আরে সালা, সে তো চাকরি বাঁচাবার জন্য বলছিলাম, এখন তো প্রাণ বাঁচানোর দরকার। সরি স্যার, কোনো উপায় নেই। ঘটনাটা আমাদের হেডকোয়ার্টারে জানাতেই হবে। কমলবাবু, ফোনটা করুন। না 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 কমল, না না কমল, না, প্লিজ প্লিজ, না কমল, কমল, আমি তোমায় কত ভালোবাসি কমল, কমল, প্লিজ ফোনটা করো না কমল, ফোন। বাবা রে, আমি কি মুশকিলে পড়লো। ও নকুল, মেম সাহেবকে গিয়ে বলো আর গোল করতে হবে না, কার গোল কে খাবে। জেলা সাহেব ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকেন। সবাই অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে। হঠাৎই রাম সিং প্রচন্ড ভয় পেয়ে গোঁ গোঁ আওয়াজ করে উঠল। সে আওয়াজ শুনে সবাই তাকালো রাম সিং এর দিকে, আর রাম সিং এর দৃষ্টি অনুসরণ করে সবাই দেখল নড়ে চড়ে উঠে বসলেন বাচস্পতি। কই কই, কত দূরে এগোলো? বাচস্পতি মশাই, আপনি মারা যাননি? গিয়েছিলেন তো কিছুক্ষণের জন্য। তার মানে আমি যেই দেখলাম জেলা সাহেব একটু জোরে গলাটা টিপে ধরেছেন, বুঝলুম ওনার মুড এসে গেছে, মানে চাপ আরো বাড়বে। ব্যাস অমনি দিলাম 64 নম্বর যোগাসন প্রয়োগ করে 8 ঘন্টা স্বেচ্ছা মৃত্যু। একেই বলে যোগবল, যোগবল। আপনি আর দরকার করে হাসবেন না, তার আগে আমার কাজ চলে যাচ্ছে। ইচ্ছে হচ্ছে পটপট করে তার দাঁতগুলোকে উপড়ে তুলে ফেলি, হাসছে দাঁত বার করে। এই অহিন বাবু, দেখুন তো, দেখুন তো, ওই বেটা কাঁদছিল কেন? ওর কি কিছু মনে পড়েছে? স্যার, স্যার, চোখ মুখ দেখে মনে হচ্ছে কিছু মনে পড়েছে। কমন্ডল, কমন্ডল, তোমার সবকিছু মনে পড়েছে তো? সবকিছু মনে পড়েছে কি কমন্ডল? বাবুরা, আমার সব মনে পড়ে গেছে, সব
সব মনে পড়ে গেছে বাবুরা। কি 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 মনে পড়েছে? বাবুরা, আমার একটা সোনার সংসার ছিল গো। সোনার সংসারই তো, 3 ছেলে মেয়ে 1 বউ। আমার মতো তো নয়, 9 ছেলে মেয়ে 2 বউ। থামুন না ওরাই, আপনার ঘরের কেচ্ছা খেয়ে শুনতে চেয়েছে। এই কেচ্ছা বললেন কেন? কেচ্ছা বললেন কেন? কেচ্ছা নয়, মেয়ের বয়সী শালী তাকে আবার বিয়ে করেছেন। ও, এতেই আপনার শরীরের রক্ত উত্তপ্ত হয়ে পড়লো? তা আপনার বউ কেন ফি শনিবার শনি পুজো করান, তাকে আপনি অনুমান করতে পারেন? কেন আবার? আমার মঙ্গলের জন্য। আপনার মঙ্গলের জন্য না হাতি। আপনার স্ত্রী নিজে আমায় বলেছেন, ঠাকুর মশাই শনি ঠাকুরকে বলুন যেন ওই রাক্ষসীর নজর থেকে আপনার বড় সাহেবকে বাঁচিয়ে রাখতে পারি। আর রাক্ষসীটি যে আপনার খুড়তুতো শালী, তাকে আর কম্পাউন্ডের কারো জানতে বাকি আছে? আরে বাচস্পতি, আমি কিন্তু আপনাকে। স্যার 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 প্লিজ, আপনারা যদি এই সময় পার্সোনাল ব্যাপার নিয়ে এত মাথামাতি করেন তাহলে মূল কাজে দেরি হয়ে যাবে স্যার। ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াও, আগে কমন্ডলকে ঝোলাই, তারপর দেখবেন আপনাকে আমি কিরাম করে ঝোলাবো। হ্যাঁ হ্যাঁ, কমন্ডল, কমন্ডল যা বলছিলে, তোমার একটা সোনার সংসার ছিল, তারপর? আমার একটা চাকরি ছিল বাবু। তারপর? আমার ঘরে সুখ ছিল, শান্তি ছিল। রোজ সন্ধ্যেবেলা যখন আমার বউ উঠোনে তুলসী পিদিম লাগাতো, যখন আমার অন্ধ বুড়ো বাও দাওয়ায় বসে তার নাতি নাতনিদের গল্প শোনাতো, তখন আমি কাজ থেকে ঘরে ফিরতাম। আমার ছোট ছেলেটা বাবু আমার খুব ন্যাওটা ছিল গো। আমি ঘরে ফিরলি আমার পায়ে পায়ে পোষা বেড়ালের মতো ঘুরে ঘুরে বেড়াতো। আর তখন বাবুরা সুখে আমার বুকের মন্দিরটা এমনি উথাল পাথাল করে উঠতো গো। তারপর হঠাৎ হঠাৎ একদিন কারখানায় যেয়ে দেখি কারখানার গেটে বিরাট তালা ঝুলতেছে। রাতারাতি তালা লাগায় মালিকরা নাকি পালায় গেছে। তারপর বাবুরা দিনের পর দিন বসে থেকেছি কারখানার গেটের সামনে, ভেবেছি আজ না হোক কাল তো তালা খুলবেই। আমাদের এতগুলার মানুষের পেটের ভাত কেড়ে নিয়ে মালিকরা নিশ্চয়ই পালায় যাবে না, তেনারাও তো মানুষ। আস্তে আস্তে কারখানার লোহার গেটে মরতে ধরে গেল বাবুরা। কারখানার ভেতরে সাজানো ফুলের বাগানটা জঙ্গল হয়ে গেল বাবুরা। আমাদের পেটে টান পড়তে লাগলো। জমানো টাকা যে কটা ছিল সব শেষ হয়ে গেল। বাড়ির ঘটি বাটি একটা একটা করে বেচতে শুরু করলাম। এই কারখানা সেই কারখানা ঘুরে বেড়াতে লাগলাম একটা কাজের আশায়, কিন্তু কেউ কাজ দিল না বাবুরা, কেউ কাজ দিল না। ভাবলুম চাষির ছেলে আমি, চাষ করি খাবো, নিজের জমি জিরে তো কিছু নেই, তাই ভাবলুম পরের জমিতেই লাঙল দেব। কিন্তু 100 টাক জমিও কেউ দিলে না বাবুরা, 100 টাক জমিও কেউ দিলে না। আর এদিকে আমার ছেলে মেয়েগুলা দিন দিন নিস্তেজ হয়ে যেতে লাগলো। আমার বুড়ো বাপটা আরো দুর্বল, আরো বুড়ো হয়ে যেতে লাগলো। আমার ছোট ছেলেটা যে আমার দিকে সে খালি হাসতো, সে হাসি গুলো ড্যাব ড্যাব করে আমার দিকে তাকায় থাকতো বাবুরা, যেন ওই চোখ দুটো দিয়ে আমারে বলতো, বাপ আমার বড্ড খিদে লেগেছে রে বাপ, আমারে দুটো খাতি দে বাপ, আমারে দুটো খাতি দে। আর কষ্টে আমার বুকের পাঁজর গুলান টন টন করে উঠতো বাবুরা। আমি চোরের মতন ওর চোখের সামনে পালায় যেতাম, সামনে থাকতে পারতাম। তারপর একদিন অনেক রাতে চোরের মতো বাড়ি ফিরেছি, চোরের মতো ভেবেছি ছেলে মেয়েগুলান বোধহয় ঘুমিয়ে পড়েছে। ঘুরে ঢুকে দেখি বাবুরা আমার ছেলে মেয়েগুলান বসে বসে ভাত খাচ্ছে। আমার বুকের মধ্যে ধক করে উঠছে বাবুরা, চাল পেলে কোথায়, চাল পেলে কোথায়? চাপা বললে ছেলে মেয়েদের খিদের কান্না সহ্য করতে না পেরে ও দুমুঠো চাল চুরি করে এনেছে। আমার মাথার মধ্যে আগুন চলে গেল বাবুরা। আমি দৌড়ে গেলাম ওদের ভাতের থালা টান মেরি ফেলে দিতে। না না, চুরি করা চালের ভাত আমার সন্তানের মুখে আমি তুলতে দেবো না। চাপা ছুটি এসে আমার পায়ে পড়ে বলছে, ওগো ওদের বড্ড খিদে লেগেছে, ওরা যে অনেকদিন কিছু খায়নি। কিন্তু আমায় তখন দানই পেয়েছে বাবুরা। আমি জোর করে চাপারে সরাই দিতে গেলাম, আমার হাতটা গিয়ে পড়লো ওর গলায়। ও বাবুরা,
বাবুরা, বাবুরা চাপাও তো অনেকদিন কিছু খায়নি, ওই দুর্বল শরীরে ধাক্কা সহ্য করতে পারলে না বাবুরা, চাপা পড়ে গেল বাবুরা, চাপা পড়ে গেল, আর উঠলো না বাবুরা, আমার চাপা আর উঠলো না বাবুরা। ও বাবুরা, ও বাবুরা, তোমরা আমার ফাঁসি দাও, আমার ফাঁসি দাও বাবুরা, আমার আমার হাত বাঁধতে হবে না, আমার চোখ বাঁধতে হবে না, আমার নিয়ে চলো ফাঁসি কাঠের কাছে, আমি নিজেই ফাঁসির দড়ি গলায় পরিয়ে নেবো বাবুরা, তোমরা আমার ফাঁসি দাও, আমি চাপার কাছে চলে যাই বাবুরা, আমি চাপার কাছে চলে যাই, আমি চাপারে গিয়ে বলি, চাপা ও চাপারে, আমি তোরে মানিনি তোরে, তবু ওরা আমার ফাঁসি দিলে, অচাপা যারা তোরে সত্যি মেরেছে তাদের তো কেউ চেনে না, তাই তাদের ফাঁসি কোনোদিন হবে না, কোনোদিন হবে না, চাপা, চাপা রে।